ক্ষেত্রফল আমরা কেমনে বের করব? এইটাকে আমরা আপাতত ধরে নিচ্ছি হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ। বিন্দুগুলার নাম দিয়ে দেন। এটা ধরেন এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু। কি কি দেওয়া আছে আমার কাছে? তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি এরটা হচ্ছে x2 y2, সি এরটা হচ্ছে x3 y3। এখন দেইখা দেইখা একটু বসাবেন, একেবারে দেইখা দেইখা বসাবেন প্রথম দিনের মতো। এ বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, তাহলে এ বিন্দু পর্যন্ত পৌঁছানোর জন্য এক্স অক্ষ বরাবর কতটুকু যাওয়া লাগবে? x1। ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাওয়া লাগবে? y1। তাহলে আসেন বসাই দেই। এই মূল বিন্দু থেকে এতটুকু ডিস্টেন্স, এইটুকু হচ্ছে আমাদের x1, এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমাদের y1। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, তার মানে মূল বিন্দু থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে x2, এই ডিস্টেন্সটুকু হচ্ছে y2। এন্ড ফাইনালি সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3 y3, তার মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যাব হচ্ছে x3 একক, ওয়াই অক্ষ বরাবর যাব হচ্ছে y3 একক। জাস্ট দেখা দেখা বসাইছি, জাস্ট দেখা দেখা বসাইছি। ঠিক আছে, এখন দেখেন আপনি যে লম্বগুলা আঁকছিলেন, এই লম্বগুলার হচ্ছে নাম দিয়ে দেন। এ থেকে যেই লম্বটা আঁকছেন, এই লম্বটার নাম দেন এপি। বি থেকে যেই লম্বটা আঁকছেন, এটার নাম দেন বি কিউ। সি থেকে যেই লম্বটা আঁকছেন, এটার নাম দেন CR7। ঠিক আছে, সি থেকে যে লম্ব আঁকছে এটার নাম দিলাম হচ্ছে CR। এইটুকুতে কোনো ঝামেলা? বুঝছি। এবার বলেন, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব, একটু সবাই একসাথে বোর্ডের দিকে দেখেন। এ বি কিউ পি, এই অংশটুকু দেখেন তো একটা ট্রাপিজিয়াম কিনা? দুইটা বাহু সমান্তরাল, বাকি দুইটা হচ্ছে অসমান্তরাল। এই অংশটুকু একটা ট্রাপিজিয়াম। এই পাশের এই অংশটুকুও দেখেন তো একটা ট্রাপিজিয়াম কিনা? এ পি আর সি, এই অংশটুকু হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়াম দুইটার যোগফল যদি আপনি বের করেন, মানে ট্রাপিজিয়াম দুইটার ক্ষেত্রফলের যোগফল যদি বের করেন, তাইলে দেখেন নিচের পোর্শনটুকু আপনার কাছে এক্সট্রা চলে আসতেছে। আপনার দরকার কি? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আপনি যদি এই পাশের ট্রাপিজিয়াম আর এই পাশের ট্রাপিজিয়াম, এদের দুইটার ক্ষেত্রফল যোগ করেন, তাহলে কি নিচের ট্রাপিজিয়ামটুকু আপনার কাছে এক্সট্রা চলে আসবে না? এই ট্রাপিজিয়ামটুকু কি আপনার দরকার আছে? এই ট্রাপিজিয়ামটুকু তো আমার দরকার নাই। তাহলে এই ট্রাপিজিয়ামটুকু কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, তাই না? এই ট্রাপিজিয়ামটুকু বাদ দিয়ে দিতে হবে। তাহলে আসেন লেখা ফেলাই, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এটা ইকুয়াল টু, ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। বাম পাশের ট্রাপিজিয়ামটা কত বলেন তো? বাম পাশের ট্রাপিজিয়াম হচ্ছে এ বি কিউপি, ট্রাপিজিয়াম এ বি কিউপি প্লাস ট্রাপিজিয়াম ACRP, ট্রাপিজিয়াম ACRP মাইনাস, এই প্রমাণটা কেন করাইতেছি সেটা একটু পরে যায় দেখবেন। মাইনাস হচ্ছে ট্রাপিজিয়াম, নিচের ট্রাপিজিয়ামটুকু বাদ দিতে হবে। নিচের ট্রাপিজিয়ামটুকু কত? বি কিউ আর সি। নিচের ট্রাপিজিয়ামটুকু হচ্ছে বি কিউ আর সি। হ্যাঁ হ্যাঁ, ট্রাপিজিয়াম, ভালো কথা বলছিস। এইটুকু বুঝছি, এইটুকু বুঝছি। হ্যাঁ, ট্রাপিজিয়াম দুইটার যোগফল নিছি। এই বাম পাশের ট্রাপিজিয়াম, ডান পাশের ট্রাপিজিয়াম, এই দুইটারে যোগ করছি। কিন্তু আমার তো দরকার উপরের এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল। নিচের ট্রাপিজিয়ামটুকু কি এক্সট্রা চলে আসছে না? নিচের ট্রাপিজিয়ামটুকু বাদ দিয়ে দিছি। ঠিক আছে, এবার বলেন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি মনে আছে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে আসেন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলগুলা হচ্ছে আমরা বসাই দিই। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলগুলা বসাই দিই। দেখেন এ বি কিউপি, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহু কে কে আছে দেখেন তো। বি কিউ একটা সমান্তরাল বাহু, এপি একটা সমান্তরাল বাহু, তাই না? তাহলে হাফ ইন্টু বি কিউ প্লাস এপি, বি কিউ প্লাস এপি ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত দেখেন তো। এদের মধ্যবর্তী লম্ব দূরত্বটা হচ্ছে পি কিউ।
তাই না? এই যে সমান্তরাল যে দুইটা বাহু আছে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব হচ্ছে পি কিউ। তাহলে আসেন বসাই দেই, ইন্টু পি কিউ প্লাস হাফ ইন্টু পরের ট্রাপিজিয়ামটা কত? এসিআরপি। এসিআরপি এর সমান্তরাল কে কে? এপি আর সিআর। তাহলে এপি প্লাস সিআর, এপি প্লাস সিআর ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে পিআর। এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে পিআর। ঠিক আছে, নিচের রূপ। ঠিক আছে, উপরের ট্রাপিজিয়াম দুইটা যোগ করছি, মানে বাম পাশেরটা ডান পাশেরটা, এই দুইটা ট্রাপিজিয়ামের যোগফল লিখছি। লাস্টেরটা কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। লাস্টেরটা বিয়োগ করে দেন, তাহলে মাইনাস হাফ ইন্টু নিচের ট্রাপিজিয়াম টুকুর সমান্তরাল বাহু কে কে? একটা হচ্ছে বি কিউ আর একটা হচ্ছে আর সি। তাহলে বি কিউ প্লাস আর সি, বি কিউ প্লাস আর সি ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে কিউ আর। এই দেখেন এইটুকু বুঝছি কিনা, না বুঝার মতো বল। না, বিকাল। এই দুইটার যোগফল, বাম পাশেরটা ডান পাশেরটা, এদের যোগফল বের করছি, নিচেরটারে কি করছি? বাদ দিয়ে দিছি। এন্ড আমি খালি ফর্মুলাগুলা বসাইছি, আর কিচ্ছু করিনি, খালি ফর্মুলাগুলা বসাইছি। এইটুকু বুঝছি, ডান। ওকে, এবার বাহুগুলার দৈর্ঘ্যগুলো আপনি একটু বসাই দেন। বাহুগুলার দৈর্ঘ্যগুলো একটু বসাই দেন। হাফ হাফের মতো থাকলো। বি কিউ এর মান কত একটু বলেন তো? ছবির দিকে তাকান। এই যে বি কিউ মানে কি? ওয়াই টু না? বি কিউ মানে কত? ওয়াই টু। তাহলে বি কিউ এর জায়গায় বসান ওয়াই টু প্লাস এপি এর জায়গায় কত বসবে বলেন? ওয়াই ওয়ান। একটু ছবি দেখা বলবেন। সাথে গুণাকারে কত আছে? গুণাকারে আছে হচ্ছে পি কিউ, তাই না? গুণাকারে কত আছে? পি কিউ। পি কিউ এর লেন্থ কত? এই লেন্থটুকু কত হবে বলেন তো? পুরাটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে আসেন বসাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু। এইটুকু পর্যন্ত বুঝছি। প্রথম পার্টটুকু করছি খালি, এইটুকু এইটুকু। বি কিউ এর মান বসাইছি ওয়াই টু, এপি এর মান বসাইছি ওয়াই ওয়ান, পি কিউ এর মান হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু। ঠিক আছে, পি কিউ এর মান হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু। বুঝছি, ডান। ওকে, তারপরে বাকিগুলারও একটু মান বসান। প্লাস হাফ ইন্টু এপি মানে কত? এপি, এপি মানে হচ্ছে ওয়াই ওয়ান, সিআর মানে হচ্ছে ওয়াই থ্রি। তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ইন্টু পিআর মানে কত? এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান। পিআর মানে হচ্ছে এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান। আর লাস্টে হচ্ছে মাইনাস হাফ, মাইনাস হাফ ইন্টু বি কিউ মানে কত? বি কিউ মানে হচ্ছে ওয়াই টু প্লাস সিআর মানে হচ্ছে ওয়াই থ্রি। তাহলে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ইন্টু কিউ আর মানে কত হবে বলেন? কিউ আর, কিউ আর হবে হচ্ছে এক্স থ্রি মাইনাস এক্স টু। কিউ আর হবে হচ্ছে এক্স থ্রি মাইনাস এক্স টু। ঠিক আছে, এবার আমার কাজ কি বলেন তো? আল্লাহর নামে সবগুলারে গুণ করে দেওয়া। একেবারে আল্লাহর নামে সবগুলারে গুণ করে দেওয়া। সবার কাছ থেকে কত কমন যায়? হাফ কমন যায়। তাহলে হাফ একবারে কমন নিয়ে নেন, বাকিগুলারে আল্লাহর নামে গুণ করতে থাকেন। ঠিক আছে, আমি পরের পেজে করতেছি। আগের টুকু সবার হইছে না? এই পর্যন্ত সবার হইছে। এবার হচ্ছে হাফ কমন নিয়ে নেন। হাফ কমন নিয়ে নেন। হাফ কমন নিয়ে নিলে আপনার কাছে কি থাকবে? এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই টু, এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই টু, তারপরে হচ্ছে প্লাস এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস মাইনাস এক্স টু ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই ওয়ান। দেখেন এই যে প্রথম দুইটা ব্র্যাকেট আছে, প্রথম যে দুইটা ব্র্যাকেট আছে, এই দুইটা ব্র্যাকেট গুণ করলে এই জিনিস পাওয়া যাবে। এইটুকু বাংলা গুণ করছি, খালি একেবারে নর্মাল বাংলা গুণ করছি, আর কিচ্ছু করিনি। ঠিক আছে, মানে তোরা বড় হইতে হইতে আরো অনেক টাইপের গুণ শিখবি। ভেক্টরের মধ্যে যায় ডট গুণ আছে, ক্রস গুণ আছে, তারপর হচ্ছে আইসিটি তে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে বুলিয়ান গুণ আছে। তো আমরা এখানে বীজগাণিতিক গুণ করতেছি। যত জায়গায় বীজগাণিতিক গুণ করব সব জায়গায় বলবো হচ্ছে বাংলা গুণ করতেছি। ঠিক আছে, একবারে হচ্ছে নর্মাল বাংলা যে বীজগাণিতিক গুণ আছে, বীজগাণিতিক গুণ করে দিছি। ঠিক আছে,
এর পরেরটাতে গুণ করলে কি হবে বলেন তো? এই এদিক দেখ, এই দুইটারে গুণ করলে কি হবে? x3y1 মাইনাস x1y1 লেখেন, প্লাস x3y1 মাইনাস x1y1। তারপরেরটা কি আসবে? প্লাস x3y3 মাইনাস x1y3 প্লাস x3y3 মাইনাস x1y3। আর লাস্টেরটাতে দেখেন সামনে কিন্তু একটা মাইনাস আছে, লাস্টেরটার সামনে কিন্তু একটা মাইনাস আছে। সো আপনার গুণ করলে যা চিহ্ন আসবে সবগুলা চিহ্ন উল্টাই লিখতে হবে। গুণ করলে যেই চিহ্ন আসবে সবগুলা চিহ্ন উল্টাই লিখতে হবে, কারণ সামনে মাইনাস। x3y2 গুণ করলে লিখবো মাইনাস x3y2 মাইনাস x3y2। তারপরেরটা কত লিখবো বলেন? প্লাস x2y2 প্লাস x2y2। তারপরে হবে হচ্ছে মাইনাস x3y3 প্লাস মাইনাস x3y3 প্লাস x2y3 দেখেন একেবারে সব কিছু আল্লাহর নামে গুণ করে দিছি। গুণ করার সময় খালি হাফটা কমন নিয়ে বাইরে রাখছি। ঠিক আছে, এই প্রমাণটা কেন করাইতেছি একটা লাইন পরে যায় বুঝবেন। একটা লাইন পরে যখন পরের অঙ্কটা করাবো, পরের অঙ্কটা করতে গেলেই বুঝবেন যে এই প্রমাণটা আসলে কেন করতেছি। ডিরেক্ট সূত্র লেখা দিলেও হইতো, বাট সূত্র না লেখা কেন আমরা প্রমাণ বুঝা বুঝা করতেছি একটা লাইন পরে যায় বুঝবো। এখন দেখেন তো এখানে অনেক কিছু কাটাকাটি যায় না? যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। ক্যান্সেল আউট হইতেছে কে কে? x2y2 এর সাথে এই x2y2 কাটে, তারপরে হচ্ছে x1y1 এর সাথে এই x1y1 কাটে, এন্ড ফাইনালি হচ্ছে x3y3 এর সাথে এর সাথে এই x3y3 কাটে। কোন আপত্তি আছে? x1y1 x2y2 x3y3 এগুলা সব ক্যান্সেল। ঠিক আছে, x1y1 x2y2 x3y3 এগুলা সব ক্যান্সেল। এবার দেখেন যেই জিনিসপত্রগুলা থাকতেছে এদেরকে একসাথে একটু লেখেন, একটু সাজায় গুছায় লিখবেন। হাফ ইন্টু x1y2 তারপরে কি থাকবে? তারপরে থাকবে হচ্ছে মাইনাস x1y3, এইটার সাথে লেখেন মাইনাস x1y3। তারপরে প্লাস হচ্ছে x2y3 মাইনাস x2y1 প্লাস x3y1 মাইনাস x3y2। একটু সাজায় গুছায় লিখছি। x1 এর টার্মগুলাকে একসাথে লিখছি, x2 এর টার্মগুলাকে একসাথে লিখছি, x3 এর টার্মগুলাকে একসাথে লিখছি, দেখতে যেন সুন্দর লাগে। বুঝছি? আচ্ছা, এখন বলেন তো কি কাজ করা যায়? আমি যদি আপনারে বলি যে ভাই এই লাইনটাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হিসেবে মুখস্থ রাখা লাগবে, এই লাইনটা কি মনে রাখা খুব সহজ? এটা মনে রাখা যথেষ্ট কঠিন। মানে কার সাথে কখন যায় কে গুণ হইতেছে, x1 এর সাথে একবার x2 গুণ, x1 এর সাথে y3 গুণ, x2 এর সাথে এটা গুণ, আবার x2 এর সাথে এটা গুণ, মনে রাখা কষ্টকর হয়ে যায়। তো ম্যাথমেটিশিয়ানরা একটা কাজ করলো, উনারা এই জিনিসটা মনে রাখতে বলে নাই, এইটাকে একটু রিফর্ম করে লিখতে বলছে। এইটাকে নির্ণায়ক ফরম্যাটে এমনে লেখেন, হাফ ইন্টু x1 x2 x3 y1 y2 y3 লাস্টেরটাতে লিখবেন হচ্ছে 1 1 1। এইটাকে এরকম নির্ণায়ক ফরম্যাটে লেখেন। এখন কথা হচ্ছে যে ভাই আগের লাইন আর এই লাইন কেমনে ম্যাচ করাবেন? আগের লাইন আর এই লাইন, এই দুইটা লাইন কি ম্যাচ করে? আগের লাইন থেকে হুট করে আপনি আইনা এই লাইন লিখে দিলেন, এটা কি ম্যাচ করে? আসেন কেমনে ম্যাচ করে সেটা একটু দেখি। দেখেন এই যে নির্ণায়কটা আপনি লিখছেন, এই নির্ণায়কের মান যেই কথা, আগের লাইনটা আসলে একই কথা। এই নির্ণায়কের মান লেখা যে কথা, দেখ নির্ণায়কটা মনে রাখা কিন্তু আমার সোজা। প্রথম কলামে আমি কাদেরকে বসাইছি? সবগুলা এক্স। দ্বিতীয় কলামে কাদেরকে বসাইছি? সবগুলা ওয়াই। আর লাস্টের কলাম হচ্ছে বাসের মহিলা সিটের মতো, লাস্টের কলামে হচ্ছে ওয়ান ফিক্স থাকবে সবসময়। ঠিক আছে, লাস্টের কলামে সবসময় ওয়ান ফিক্স থাকবে। প্রথম কলামে x1 x2 y3, পরেরটাতে y1 y2 y3, লাস্টের কলামে কত বসাই দিব? 1 1 1। এটা হচ্ছে বসানোর সিস্টেম। এখন দেখেন
আপনি যদি প্রথম কলাম বরাবর বিস্তার করেন, এটা তো আমাদের প্রথম কলামটা, তাই না? এই প্রথম কলাম বরাবর যদি আপনি বিস্তার করেন, তাহলে দেখেন তো আগের লাইনটা আসে কিনা। প্রথম কলামের প্রথম উপাদান কে? x1। প্রথম এক্সপ্যান্ড করা, এক্সপ্যানশন করলে কি পাওয়া যাবে? প্রথম কলামের প্রথম উপাদান কে? x1। x1 এর কলাম বন্ধ করে দেন, x1 এর সারি বন্ধ করে দেন। x1 এর কলাম বন্ধ, x1 এর সারি বন্ধ, কলাম বন্ধ, সারি বন্ধ। দেখেন তো y2 এর সাথে 1 গুণ হইলে কত পাওয়া যাবে? y2 সূত্রের মাইনাস, y3 এর সাথে 1 গুণ হইলে কত পাওয়া যাবে? মাইনাস y3। এই যে দেখেন তো এখানে x1 কমন নিলে y2 মাইনাস y3 আছে কিনা? আছে। এরপরে প্রথমটার চিহ্ন আপনি কি বসাইছেন? পজিটিভ বসাইছেন না? প্রথমটার চিহ্ন হচ্ছে পজিটিভ, সেকেন্ডটার চিহ্ন হবে নেগেটিভ। তাহলে এখানে মনে মনে একটা মাইনাস চিন্তা করেন। সেকেন্ডটার সারি বন্ধ, সেকেন্ডটার কলাম বন্ধ। y1 এর সাথে 1 গুণ হবে, সূত্রের মাইনাস দিয়ে y3 এর সাথে এটা গুণ হবে। দেখেন গুণ করলেই আপনি এই দুইটা টার্ম পাওয়া যাবে, ঠিক আছে? এন্ড ফাইনালি লাস্টের টার্মটা কত? x3। x3 এর কলাম বন্ধ থাকবে, x3 এর সারি বন্ধ থাকবে, y1 মাইনাস y2। এই হচ্ছে নির্ণায়কের মান বের করার সিস্টেম। বাট আরেকটু ক্লিয়ার হবে যখন আমরা অঙ্কগুলা করব। এই লাইনটাকে ফর্মুলা হিসেবে বক্স করে ফেলান, এই লাইনটাকে ফর্মুলা হিসেবে বক্স করে ফেলান। আমরা অঙ্কগুলা করব হচ্ছে বেসিক্যালি এই ফর্মুলাটা দিয়ে, ঠিক আছে? মানে বহুভুজ যদি হয়, একটা পলিগন যদি হয়, তাহলে কি হবে? পলিগন হইলে কি হবে সেটা আমরা একটু পরে শিখতেছি। হ্যাঁ বলতেছি, ওটা অঙ্ক করতে যায় আর একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? ক্লাস 10 এর ফর্মুলা একটু চেহারাটা চেঞ্জ হয়েছে আর কি। ক্লাস 10 এ আমরা করতাম হচ্ছে সারাস ডায়াগ্রাম দিয়ে, ওটার নাম ছিল হচ্ছে সারাস ডায়াগ্রাম। আর এখন আমরা করব হচ্ছে ডিটারমিনেন্ট দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অঙ্ক করতে যায় তুই আপাতত এই ফর্মুলাটা মুখস্থ কর। প্রসিডিওর বুঝছিস এই পর্যন্ত? এ পর্যন্ত প্রসিডিওর বুঝছিস যে কি কি করছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করছি, এই লাইনটা বুঝি নাই। এই লাইনটা অঙ্ক করতে যায় আর একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? এটা অঙ্ক করতে যায় আর একটু ক্লিয়ার হবে, প্রসিডিওর তাইলে আর একটু বুঝবি। বুঝছি? এইটুকু পর্যন্ত মনে থাকবে, এইটুকু মনে থাকবে, এইটুকু মনে থাকলেই কাজ হয়ে যাবে, এইটুকু মনে থাকলেই কাজ হয়ে যাবে। দেখেন আমাদের এই যে এই অঙ্কটা, এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় আগে অনেকবার করে আসছে, অনেকবার করে আগে আসছে। আপনাদের শীটের 1 নাম্বার ম্যাথ, শীটের 1 নাম্বার ম্যাথ মানে ত্রিভুজের ক্ষেত্রফলের টাইপের 1 নাম্বার ম্যাথ। দেখেন এইটা আমি আর করাই দিব না। কেন এটা আর করাই দিব না? দেখেন প্রশ্নটা আগে একটু পড়েন। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে দুইটি অক্ষরেখা পরস্পর লম্বভাবে ও বিন্দুতে ছেদ করে। এই দুইটি অক্ষরেখা পরস্পর লম্বভাবে ও বিন্দুতে ছেদ করে। এ ও বি এর ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে এত এত। মূল নিয়মে প্রমাণ করো যে, এই কথাটা একটু দেখেন, মূল নিয়মে প্রমাণ করো যে। মূল নিয়মে প্রমাণ করো মানে হচ্ছে আগের সূত্রটা আমরা যেমনে প্রমাণ করে আসছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল যে এটা আসবে সেটা আমার এমনি প্রমাণ করে দেখাইতে হবে। কেমনে প্রমাণ করব বল? কয়টা স্থানাঙ্ক আমার কাছে দেওয়া আছে? দুইটা দেওয়া আছে। আরেকটা এই যে ও বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। আপনি কিছুই করবেন না, আপনার এই যে সূত্রের প্রমাণটা আমি করে দেখাইছি, এই যে সূত্রের প্রমাণটা করে দেখাইছি, x1 y1 x2 y2 এটা ঠিক থাকবে। x3 y3 এর জায়গায় আপনি কত বসাবেন? 0,0। তার মানে ত্রিভুজটা চাইপা এই মূল বিন্দুতে চলে আসবে, ত্রিভুজটা চলে আসবে হচ্ছে মূল বিন্দুতে। আপনারা জাস্ট এইটার ছবিটা আইকা নেন, ছবিটা আইকা বাকি প্রমাণ নিজেরা করবেন। এই যে আমি মাত্র যেই প্রমাণটা করে দিছি এক্সাক্ট সেম ওয়েতে প্রমাণটা করবেন। এই যে ছবিটা দেখতে কাইন্ড অফ এরকম হবে। এটা যদি আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, এটা ধরেন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, ত্রিভুজটা দেখতে হবে হচ্ছে কাইন্ড অফ এরকম, ত্রিভুজটা দেখতে হবে কাইন্ড অফ এইরকম, ঠিক আছে? র্যান্ডমলি যে কোনো একটা ত্রিভুজ আঁকলেই হবে। একটা শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে, এই যে একটা শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে, বাকি দুইটা শীর্ষবিন্দু আপনার কাছে দেওয়া আছে, বাকি দুইটা শীর্ষবিন্দু আপনার কাছে দেওয়া আছে, ঠিক আছে? আমি আরেকটু ইয়াগুলাও লেখা দেই, বিন্দুগুলাও লেখা দেই। এই যে এইটা হচ্ছে আমাদের ও বিন্দু, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তারপরে এ বিন্দুর স্থানাঙ্ক বলছে হচ্ছে x1 y1, এ বিন্দুর স্থানাঙ্ক বলছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক বলছে হচ্ছে x2 y2। ঠিক আছে? এইখানে একটু দেখেন, আপনারা কিন্তু প্রশ্নের মধ্যে বইলেই দিছে মূল নিয়মে প্রমাণ করো যে। এই কথা যদি বলা না থাকতো তাইলে আপনি সূত্র দিয়ে বসায় ফেলাইতে পারতেন। বাট যখন আপনারা প্রশ্নের মধ্যে বলছে যে মূল নিয়মে প্রমাণ করো, তখন কিন্তু পুরো অঙ্ক প্রমাণ করে দেখাইতে হবে, ঠিক আছে? তখন কিন্তু পুরো অঙ্ক প্রমাণ করে দেখাইতে হবে। আপনি যদি ডিরেক্ট সূত্রের মধ্যে মান বসাই দেন তাহলে কিন্তু নাম্বার দিবে না। যদিও এই টাইপের অঙ্কগুলো আসতো হচ্ছে পরীক্ষাতে সৃজনশীল হওয়ার আগে,
মানে যখন সৃজনশীল পরীক্ষা ছিল না, নর্মালি বইয়ের থেকে প্রশ্ন উঠাই দিত, তখন এই টাইপের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছিল, মানে প্রমাণগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল। এখন এই টাইপের প্রমাণগুলো আসলে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 0%। ঠিক আছে, 0% পসিবিলিটি, তারপরেও দেখা যাওয়া ভালো। বিশেষ করে যারা যারা হচ্ছে হলিক্রসে চান্স পাবেন, হলিক্রস, নটরডেম, এই কলেজগুলাতে এই প্রমাণ দিবেই, এই কলেজগুলাতে প্রমাণ দিবেই। ঠিক আছে, আর অন্যান্য র্যান্ডম কলেজগুলাতে আসলে এই টাইপের প্রমাণ আসে না, বা বোর্ড পরীক্ষাগুলোতে এই প্রমাণ আসে না। বাট তারপরেও কলেজ পরীক্ষার জন্য হইলেও অ্যাটলিস্ট দেখা যাওয়া উচিত। কথা বুঝছি? পারবো? ওকে, এইবারে আসেন অঙ্কের মধ্যে চলে যাই।